মানবতা বিরোধী অপরাধে কাদের আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। গুম নির্যাতনের মামলায় 13 সেনা কর্মকর্তার চার্জ গঠন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তারেক রহমানের বসবাসের জন্য প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে শনিবার, যথাযথ মর্যাদায় সমাহিত করতে সব ধরনের প্রস্তুতি। এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাবে অস্তিত্ব সংকটে রাখাইন ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। 24 জুলাই আগস্টের হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ দাখিল করা হয়েছে। এই মামলার জন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এদিকে জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্যের কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বিষয়ে আদেশ দেবেন। অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায়, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের মামলায় যদি আমরা বলি, আওয়ামী লীগের 7 হেভিওয়েট নেতা, সেখানে ওবায়দুল কাদের রয়েছেন, সেখানে ছাত্রলীগের ইনান রয়েছেন, এছাড়াও আরও বেশ যে 7 জনের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এবং এই অভিযোগ দাখিল করার পরে কিন্তু অভিযোগটি আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবং জানিয়ে রাখতে চাই, আগামী 29শে ডিসেম্বরের মধ্যে তাদেরকে আটক করে, অর্থাৎ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, এর আগে আমরা দেখেছিলাম কিছুদিন আগে ডাকসু যিনি বর্তমান ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনি এসেছিলেন, তিনি অভিযোগটি দায়ের করেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের সময়, অর্থাৎ এই যে ছাত্রদের উপর নির্যাতন করেছিলেন, সেই নির্যাতনের নেতৃত্বে ছিলেন ওবায়দুল কাদের, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ কিছু সময় আগে আসলে ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন যে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছাত্রদের উপর যে অত্যাচার করেছে, টর্চার করেছে, অর্থাৎ শুধু পুলিশ নয়, পুলিশের বাইরে গিয়েও যে এই যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের সরাসরি নির্দেশদাতা ছিলেন কিন্তু ওবায়দুল কাদের বলা হচ্ছে। এছাড়াও বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে আওয়ামী লীগের 7 হেভিওয়েট প্রার্থীর নাম বলা হয়েছে। এবং আগামী 29শে ডিসেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে, গ্রেপ্তার করে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু আমরা দেখেছি সকালে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুটি অভিযোগ, গুম এবং নির্যাতন। অর্থাৎ জেআইসি সেলে গুম করে নির্যাতনের অভিযোগে মোট 12 সেনা কর্মকর্তা সহ মোট 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করা হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আজকে বিশেষ প্রিজন ভ্যানে করে সকালে ট্রাইব্যুনাল 9টার পরে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা দেখেছি তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখেছি র্যাব থেকে শুরু করে বিজিবি ট্রাইব্যুনাল এলাকায় বেশ ঘিরে রেখেছে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা ছিল, যেটি হাইকোর্টে এজলাসে অনুষ্ঠিত হয়েছে। সেই বিদায়ী সংবর্ধনার কারণে কিন্তু এই যে ট্রাইব্যুনাল বসতে একটু বিলম্ব হয়েছে, সেই জন্য সেনা কর্মকর্তাদের যে রায়, সেটি কিন্তু এখনো আসলে শুনানি, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, আজকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার সেটি কিন্তু 25তম সাক্ষীর জবানবন্দি আজকে নেওয়া হবে ট্রাইব্যুনাল 2-এ, সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি। এছাড়াও আরেকটি ছিল যে চাঙ্কারপুলে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, সেটিও ট্রাইব্যুনাল 1-এ শুরু হবে, সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। আমি যে বিষয়টি হয়েছে, আজকে প্রধান বিচারপতি যেহেতু বিদায়ী সংবর্ধনা ছিল, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সকলে উপস্থিত থাকার কারণে ট্রাইব্যুনাল বসতে একটু বিলম্ব হয়েছে। এই কারণে এখন পর্যন্ত এই আনুষ্ঠানিকতা শুরু হয়নি। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মেজবা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দেশের সর্বস্তরের মানুষের প্রার্থনা অব্যাহত রয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি। রাজধানীর গুলশানের 196 নম্বর বাসভবন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। লন্ডন থেকে দেশে ফিরে এই ভবনেই থাকবেন তারেক রহমান। ভবনটিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। ভেতরে বাইরে রং, পলিশ, আসবাবপত্র গোছানো সহ চলছে প্রয়োজনীয় সংস্কার কাজ। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাসভবনের আশেপাশে সিসিটিভির ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় ব্যবস্থাপনা টিম। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, তারেক রহমানের বাসভবনের অবস্থা কেমন দেখছেন? আসাদুজ্জামান, আপনাকে একটু জানিয়ে রাখছি, এই মুহূর্তে যে তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি বা কোনো রকম ছবিও তুলতে দিচ্ছেন। আমরা একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছি, আমরা রাস্তা পার হয়ে অপোজিটে দাঁড়িয়ে আমরা দেখাতে পারছি যে ভিতরের কার্যক্রম যদিও দেখাতে পারছি না, বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটুকু সক্রিয় অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো একই সঙ্গে আমি আপনাকে বলতে গুলশানের 196 নম্বর এই বাসাটার সামনে এখনো বেশ কিছু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মী দাঁড়িয়ে আছেন এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন সেটুকুর মধ্যে আপনাকে আমি বলতে পারি যে বাইরে থেকে যে রং আমরা যেটা দেখতে পেয়েছি যে রঙের কাজ করছে এবং তারাই যেটা বলছে, হ্যাঁ, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সিসি ক্যামেরার পর্যবেক্ষণের ব্যাপারটা তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং অন্যান্য যে লজিস্টিক যে ব্যাপারটা আছে এটাও ঠিকমতো হবে কি না বা এটার ব্যাপারে কতটুকু কি লাগবে সম্পূর্ণ কিছু তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা মানে খুব কঠোরভাবে জোরদার করা হয়েছে বলে আমি এটা দেখতে পেলাম এবং বাসভবনের আশেপাশে ভিতরে তো সিসি ক্যামেরা আছে এবং বাসভবনের আশেপাশেও সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থাও হয়েছে, এটাও দেখা গেছে এবং প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দলীয় ব্যবস্থাপনা টিম। এটা আমাদেরকে জানিয়েছেন এখানকার যে নিরাপত্তার কাজে যারা আছে তারাও। তো একই সঙ্গে তৎপরতা বাড়ানো গেছে এবং বিভিন্ন এই রাস্তার আশেপাশ থেকে শুরু করে প্রায় আমরা বলতে পারি 100 গজের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের অনেকেই আবার কোনো নেতাকর্মী বা কেউ যদি আসছেনও, কেউ যদি নেতাকর্মীও যদি এসে থাকে তাহলে কিন্তু তাদেরকে ভিতরে তো যেতে দেয়া হচ্ছে না এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলা হচ্ছে। তো সব মিলে পুরো বাড়িটি তারেক রহমান আসার জন্য বা তার পদধূলি দেওয়ার জন্য পুরো বাড়িটি এখন সাজ সাজ রবে উদ্ভাসিত হয়ে আছে। তো এই ছিল আমার কাছে গুলশান থেকে তারেক রহমানের বাসার সামনে থেকে সর্বশেষ। মুন্নি, আপনাকে ধন্যবাদ। গুলশান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্নি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে গেল নভেম্বর মাসের 23 তারিখ থেকে বেগম খালেদা জিয়া এখানে হচ্ছে ভর্তি আছেন। এখানে তার শারীরিক অবস্থার
অবনতি হলে 23 তারিখে তাকে এনে এখানে ভর্তি করা হয়। তারপর হচ্ছে এক পর্যায়ে তার শারীরিক অবস্থা যখন আরও বেশি অবনতি হয়, তারপর দেশের বাইরে থেকে আন্তর্জাতিক একটি মেডিকেল টিম গঠন করে সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে রাখা হয়। এখন পর্যন্ত তিনি সেই আন্তর্জাতিক মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। গেল কিছুদিন আগে ডক্টর জাহিদ, যিনি তার শারীরিক সার্বিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তিনি কিছুদিন আগে আমাদের ব্রিফ করে জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজকেও তার ব্রিফ করার কথা রয়েছে, যে কোনো সময় এসে তিনি হয়তো তার শারীরিক সর্বশেষ অবস্থা জানাবেন। এছাড়া আপনি জানেন যে তার ছেলে তারেক রহমান, তিনি বিদেশ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন, এবং তার পুত্রবধূ তিনিও এখানে দেশে এসেছেন। দেশে এসে তিনিও তার সার্বক্ষণিক তার সাথে রয়েছেন, শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া দলের অসংখ্য নেতাকর্মী সার্বক্ষণিকভাবে এই এভার কেয়ারের সামনে আসছে এবং খোঁজ খবর নিচ্ছে। পাশাপাশি সরকারের বিভিন্ন মহল থেকেও খোঁজ খবর নিয়মিত নেওয়া হচ্ছে। এমনকি প্রধান উপদেষ্টা গত কিছুদিন আগে তার ভাষণে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে তাকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি পার্সন ঘোষণা করে এসএসএফ সহ সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। মফিউর, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হসপিটাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মফিউর। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মৃতদেহ শনিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় সমাহিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী পরিচালিত ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শাহাদত বরণ করেন। এ ঘটনায় আরও 9 জন আহত হয়। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ শত শত বছরের ঐতিহ্য, আধুনিকায়ন, অভিবাসন এবং সংখ্যাগরিষ্ঠের প্রভাব সহ নানা কারণে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। তাই ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি তাদের। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামে আশ্রয় নেয়া রাখাইনরা দেশ স্বাধীনের পরে নাগরিকত্ব পায় বাংলাদেশের। রাখাইনদের মাতৃভাষার নামও রাখাইন, কিন্তু এ ভাষায় পাঠ্য বই না থাকায় শৈশবের মাতৃভাষা ছেড়ে পাঠশালায় রাখাইন শিশুদের নতুন করে জানতে হয় বাংলা ভাষা। বরগুনার তালতলিতে প্রায় 1000 রাখাইন পরিবারের বসবাস। এসব পরিবারের বেশিরভাগ শিশুরা জানে না নিজ ভাষা। তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাতৃভাষা চর্চা ও ভাষার সঠিক সংরক্ষণের অভাব। আমাদের যে শিক্ষার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আমরা অতদূর আগাতে পারি নাই। আমাদের কোনো ভাষা শিক্ষার কেন্দ্র নেই, এমনকি আমাদের ভাষার যে বই তাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত আরও রাখাইনের একটি নতুন বই বের করা। প্রাথমিক পর্যায় থেকে আমরা চাইছি যে ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই ভাষাটাকে। প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখাইন ভাষা সংরক্ষণ ও সংস্কৃতি ধরে রাখতে কালচারাল একাডেমি নির্মাণে উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাখাইন সম্প্রদায় তাদের যে কর্মকাণ্ডগুলো আছে এই এলাকার স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। তো এগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে, এখানে হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার জন্য এখানে কালচারাল একাডেমি তৈরি করার। তো ইতিমধ্যে এগুলোর কাজ শুরু হয়েছে। রাখাইন ভাষায় স্বরবর্ণ 12টি ও ব্যঞ্জনবর্ণ 33টি। বর্ণমালা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এমন 5টি ভাষায় সরকার পাঠ্য বই বানালেও সুবিধাবঞ্চিত রাখাইনরা। আফরিন পপি, মোহনা সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 1 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই
রেকর্ড করা হচ্ছে। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, এক বিজ্ঞপ্তিতে জানায় বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি মুক্তিরচক ফিডারের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তির মীরের চক, শাহপরান হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরের চক, আমদরদপুর ও আশপাশ এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়। মুন্সিগঞ্জ জেলার প্রধান অর্থকারী ফসল আলু গেল বছর বড় রকমের লোকসানের মুখে পড়লেও চলতি মৌসুমে হাল ছাড়েননি কৃষকরা। এবার ভালো দাম পাওয়ার আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। সহায়তা দিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আলু রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জ জেলার কৃষকরা। গত বছর জেলায় ৩৫,০০০ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন না হয়ে লোকসানের মুখে পড়েন তারা। কিন্তু নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়ে আবারও আলু চাষ শুরু করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লাভের আশায় বুক বেঁধেছেন তারা। লাভের মুখ দেখলে তবে আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা। আগের বার কিছু পাইছিল, গেছে বার মনে ডাবল মনে লোকসান গেছে বেশি। বর্তমানে আলুর দাম বিকায় না, বাইরে সাপ্লাই নেই, এই জন্য আমাকে আলুর দাম কম আর সারের দাম বেশি। রপ্তানি যদি হয় আল্লাহর রহমতে তো কিছু আশা করা যায় না, আইলার আশা নাই। গতবার থেকে এইবার বেশি খরচ, আপনার সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, অনেক জিনিসের দামই বাড়তি। কোল্ড স্টোরেজের ভাড়া সহকারে বস্তা প্রতি আপনার ১২০০ টাকার মতো পড়ছে খরচ সহকারে নিয়ে। এখন আলু বিক্রি করতে যে পাইছি আমরা মাত্র ৪০০ টাকা করে। একবার লস হয় লাভ হয় আশা করি করে, যেই বছর লস গেছে আগামীতে লাভ হইব। চলতি বছর আলুর কাঙ্ক্ষিত উৎপাদন ও মূল্য প্রাপ্তির আশার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বক্স আলু যেটা ইম্পোর্টেড সিডকে সেটা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমরা একটা জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিয়ে একটা সর্বোচ্চ দাম সিলিং করে দিয়েছি। ফলে কৃষকরা নির্বিঘ্নে এই বীজটিও ক্রয় করে তারা আলু লাগাতে পারছে। সারের পরিস্থিতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে নির্ধারিত মূল্যে কৃষকদের সার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। জেলায় এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৪,৬০০ হেক্টর জমি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বরগুনার পাথরঘাটে দীর্ঘদিনেরই বিদ্যুতের ভোগান্তি কমতে চলেছে। বরগুনা থেকে নতুন গ্রিড সংযোজনের অনুমোদন এবং সাবস্টেশন নির্মাণের কাজ চলমান থাকায় দীর্ঘদিনের লোডশেডিং সমস্যার সমাধান হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হবে বলে আশা জানায় কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনায় ২০ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক সাবস্টেশন। এখানে থাকবে নতুন ভবন, পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বিদ্যুৎ সরঞ্জাম। বর্তমানে পাথরঘাটায় বিদ্যুতের চাহিদা ১৪ মেগাওয়াট। নতুন সাবস্টেশনে সরবরাহের সক্ষমতা ৪০ মেগাওয়াট। বরগুনা থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের দাবি ছিল আমাদের সব মানুষের। বিশ্বাস করি এটার কার্যক্রম চালু আছে যখন, তখন এটার মানে সুফল আমরা পাবো। আগামী বছরের মধ্যেই জনসাধারণ এই সাবস্টেশনের সুবিধা পাবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যে সার্বিক পরিস্থিতি যদি সঠিক হয় তাহলে আমরা ১ বছরের পরেই এটা উদ্বোধন করার চেষ্টা করব। পাথরঘাটার মানুষের বহুদিনের দাবি পূরণে এটি হতে যাচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ। ভান্ডারিয়া থেকে আসা প্রায় ৭০ কিলোমিটার লাইন, যার কারণে আমরা শেষ প্রান্তে এসে ভোল্টেজটা তেমন ভালো পাই না। এখন আশা করি এখানে যদি আমরা বরগুনা থেকে ৩৩ কেবি লাইন আসে এবং আমাদের নতুন সাবস্টেশন হয়, ইনশাল্লাহ বিদ্যুতের সমস্যা পাথরঘাটাবাসী বিদ্যুতের সমস্যা থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। বরগুনা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে ৩৩ কেবি সাবমেরিন কেবলের মাধ্যমে নতুন সংযোগ আনা হচ্ছে, যার ব্যয় ৩৬ কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ার দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ার জ্বালানি, তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞা ছিল। সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে যেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট সাড়া চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবের অনুমোদন করেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতাবিরোধী অপরাধে কাদের আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। গুম নির্যাতনের মামলায় 13 সেনা কর্মকর্তার চার্জ গঠন আজ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারেক রহমানের বসবাসের জন্য প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে শনিবার, যথাযথ মর্যাদায় সমাহিত করতে সব ধরনের প্রস্তুতি। এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাবে অস্তিত্ব সংকটে রাখাইন ভাষা সংরক্ষণের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।